আসসালামু আলাইকুম। রান্নাঘরে রান্নার এই যে বিস্তৃত জগতে আপনি নতুন রাঁধুনি হন বা পুরাতন, অথবা যদিও বা এক্সপার্ট হন, জানা অজানা কিছু কিছু কিচেন টিপস কিন্তু আপনাকে আরো বেশি পারফেক্ট করে। তাই পারফেক্ট গৃহিণী হিসেবে নিজেকে আবিষ্কৃত করতে চাইলে কিছু কিছু কিচেন টিপস আমাদের জীবনযাত্রাকে কিন্তু আরো বেশি সহজ করে। এর উপর আরো একটি ছোট্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা রাখছি ভিডিওটি কাজে আসবে। ভিডিওটি শুরু করছি। আমরা তো প্রতিদিন চা খেয়ে থাকি, আর চা খাওয়ার পরে কাপগুলো অল্টারনেট করে ইউজ করার পরেও কিন্তু একসময় দেখা যায় চায়ের একটা স্ট্রং দাগ বসে যায়। তো সকালবেলা চা খাওয়ার পর কাপগুলোকে একটু পরিষ্কার করে নিয়ে দেখাচ্ছি, এটা কিন্তু ডিশওয়াশ জেল দিয়ে পরিষ্কার করে নেওয়ার পরেও কিন্তু যেতে চায় না। তো এই স্ট্রং দাগগুলো কিভাবে সহজে উঠিয়ে নিতে পারি সেটারই একটা ছোট্ট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আমাদের প্রতিদিনের ব্যবহৃত যে পেস্টটা রয়েছে, যেটা আমরা নিত্যদিনই আমাদের দাঁত মাজার কাজে ব্যবহার করে থাকি, সেটারই কিছু অংশ এখানে আমি নিয়ে নিচ্ছি। আর এরপর এই পেস্টটা যে জায়গাগুলোতে স্ট্রং দাগটা বসে গেছে তার উপরে খুব ভালোভাবে মাখিয়ে নেব। পেস্ট মাখানো অবস্থায় কাপগুলোকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য এইভাবে রেখে দিচ্ছি, আর এতে কিন্তু খুব ভালো ফল পাওয়া যায়। আর এরপর আমি কাপগুলোকে স্ক্রাবার দিয়ে ভালো করে মেজে ঘষে পরিষ্কার করে নিব। কাপগুলো পরিষ্কার করে নেওয়ার পর আপনাদেরকে ধুয়ে দেখাচ্ছি যে দাগগুলো কিন্তু একদমই উঠে যাবে। আর একটু দেখুন, দাগগুলো কিন্তু একটুও নেই, পুরোটাই উঠে গেছে। ছোট্ট টিপসটি ফলো করে আশা রাখছি আপনারা অনেক বেশি উপকৃত হবেন। চা বানানোর পর চায়ের হাঁড়ি মাঝামাঝি করার ক্ষেত্রেও কিন্তু অনেকটা নাজেহাল হতে হয়, কারণ সে চায়ের স্ট্রং দাগটা অনেক সময় উঠতে চায় না। তো সেই ক্ষেত্রে আমি এখানে হাফ চামচ পরিমাণ বেকিং সোডা, হাফ চামচ গুঁড়া পাউডার, তার সঙ্গে 2-3 ফোঁটা ভিনেগার নিয়ে নিয়েছি। আর এবার স্ক্রাবার দিয়ে খুব ভালোভাবে হাঁড়িটাকে মেজে নেব। আর এর ফলে নিমিশেই কিন্তু হাঁড়িটা, চায়ের যে স্ট্রং দাগগুলো রয়েছে এগুলো উঠে যাবে, তার সঙ্গে নতুনের মতো হাঁড়িটা চকচক হয়ে যাবে। তো আমি আপনাদেরকে ধুয়ে দেখাচ্ছি। তো আপনারা হয়তো বা খেয়াল করতে পারছেন যে একটুও কিন্তু চায়ের দাগ থাকবে না, কারণ আমরা যদি সামান্য পরিমাণ ভিনেগার, তার সঙ্গে গুঁড়া পাউডার আর বেকিং সোডা দিয়ে হাঁড়িটাকে মেজে নিতে পারি, নিমিশেই কিন্তু হাঁড়িটা পরিষ্কার হয়ে যাবে। ব্যবহৃত চা পাতার পুনরায় ব্যবহার কী করে করতে হয় এটার উপর কিন্তু অলরেডি আমি আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড করে ফেলেছি। তারপরও আরও কিছু কাজ আমরা এই ব্যবহৃত চা পাতা দিয়ে করে নিতে পারি, তার আরও একটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এই ব্যবহৃত চা পাতা বা টি ব্যাগ যেটাই হোক না কেন, সবগুলোই কিন্তু একই ধরনের কাজে আমরা ব্যবহার করে নিতে পারি। ফ্রিজে রাখলে তো ফ্রিজের গন্ধ দূর হয়, সেটা তো এর আগেও শেয়ার করেছি। আর আজকে শেয়ার করব আমরা এই চা পাতাগুলোকে ফুটিয়ে, যদি যারা জুতা পরে থাকে, বিশেষ করে স্কুল গোয়িং বেবিরা, তাদের কিন্তু পায়ে গন্ধ হয়। তো এভাবে যদি আমরা 10 থেকে 15 মিনিটের জন্য চা পাতার লিগার পানি মিক্সড করে এভাবে পাটাকে ডুবিয়ে রাখতে পারি, তাহলে কিন্তু পায়ের যে একটা গন্ধ বা দেখা যায় পা অনেক সময় হালকাভাবে ফুলেও যায়, তো গন্ধটাও যেমন দূর হবে আর পায়ের ফোলা ভাবটাও কিন্তু দূর হয়ে যাবে। আজকাল তো আমরা কম বেশি সবাই ননস্টিক প্যানগুলো রান্নার কাজে ব্যবহার করে থাকি। তো এইটার কোটেরটা যাতে নষ্ট না হয় তারও ছোট্ট একটা টিপস শেয়ার করছি। এই প্যানে আমি কিছুক্ষণ আগে রান্না করে নামিয়ে নিয়েছি। তো প্যানটা যে কী পরিমাণ গরম রয়েছে সেটা আপনাদেরকে একটু পানি ছিটা দিয়ে দেখিয়ে দিলাম। তো আমরা অনেক সময় করি কি, এই গরম প্যানটাকে সিঙ্কে নিয়ে যাই মাঝামাঝি করার জন্য। তো এটা কিন্তু একদমই উচিত নয়, কারণ গরম প্যানটা যখনই আমরা মাঝামাঝি করবো, কোটেরটা কিন্তু খুব দ্রুত নষ্ট হয়ে যাবে। তো আমরা যখনই রান্না করে নিব, এরপরে আমরা প্যানটাকে নর্মাল তাপমাত্রায় আসার জন্য রেখে দেব। আর এটা যখন ঠান্ডা হয়ে যাবে তারপরে আমরা এটাকে ধুয়ে মেজে পরিষ্কার করে নিব। আর এই টিপসটা যদি আমরা ফলো করতে পারি তাহলে কিন্তু এই ননস্টিক প্যানগুলো যেমন অনেক দিন এর কোটেরটা ভালো থাকবে, আর এটা কিন্তু আমরা অনেক দিন যাবত খুব ভালোভাবে ব্যবহার করে নিতে পারবো। কাঁচামরিচ সংরক্ষণ কম বেশি আমরা সবাই জানি, তবে আমি আরও একটি ছোট্ট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করছি, হয়তো বা আপনাদের কাজে আসতে পারে। কাঁচামরিচ তো আমরা সংরক্ষণ করার পূর্বে অবশ্যই এটাকে বোটাটা ছাড়িয়ে নিতে হবে, না হলে তো মরিচটা খুব দ্রুত পচে যাবে। তো বোটাটা ছাড়িয়ে নেওয়ার পর আমরা যদি আমাদের রেগুলার হলুদের গুঁড়া, যেটা আমরা রান্নার কাজে ব্যবহার করে থাকি, সামান্য পরিমাণ এভাবে ছিটিয়ে মরিচের গায়ে মাখিয়ে নিতে পারি, আর এতে কিন্তু মরিচটা অনেক দিন ভালো থাকবে, খুব সহজে পচে যাবে না। তো এভাবে হলুদ মাখিয়ে তারপর আমরা একটা টিস্যু বক্সের মাঝে বিছিয়ে মরিচগুলো রেখে ঢাকনা লাগিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিলেও কিন্তু এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তো এই ছোটো টিপসটিও হয়তো বা আপনাদের কাজে আসতে পারে।
রান্নার পূর্বে মাছ তো আমরা লবণ দিয়ে মাখিয়ে এরপর ধুয়ে নিই, কারণ আমরা বাঙালি। আর বাঙালিরা মাছ লবণ দিয়ে ধুবো না তা তো হতে পারে না। তবে মাংসর ক্ষেত্রেও কিন্তু আমরা একই টিপসটা ফলো করতে পারি। মুরগির মাংস যদি আমরা একটু লবণ দিয়ে এভাবে মাখিয়ে একটু ঝাঁকিয়ে নিয়ে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিই, তাহলে মাংসের যে এক ধরনের আষ্টে গন্ধ থাকে এটাও যেমন দূর হয়ে যাবে, এছাড়া মাংসের গায়ে যে এক ধরনের পিচ্ছিল ভাব থাকে এটাও কিন্তু চলে যাবে। তো একটু লবণ দিয়ে মাখিয়ে এরপর আমরা মাংসটা ধুয়ে নিলে মাংসটাও কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে যায়। আর এই ছোট্ট টিপসটাও কিন্তু অনেক কার্যকরী, তো আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। তো যা শুরু আছে তার তো শেষ আছে, তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আপনাদের সবার সুস্বাস্থ্য কামনায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।